সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর বেশ কিছু সমস্যার সমাধান করেছি। আজকে আমরা নতুন কিছু টপিকস নিয়ে পড়ব। তো আমরা যেটা পড়ছিলাম পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের যেগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম, সি প্রোগ্রামগুলো। আজকে আমরা করেছি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরে, সেটা আমরা গত ক্লাসে করেছিলাম। ত্রিভুজে তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সেটাও আমরা কমপ্লিট করেছি, বৃত্তের ক্ষেত্রফল সেটাও কমপ্লিট করেছি। বৃত্তের ক্ষেত্রফলের এখানে একটু দেখো, যখন পায়ের মানটা ডিক্লেয়ার করা থাকবে ওরা কি করছে, হ্যাশ ডিফাইন দিয়ে পায়ের মানটা ডিক্লেয়ার করছে 3.1416। দেন মেইন ফাংশন দিয়েছে, তারা ইন্টিজার দিয়েছে, তুমি ফ্লোট দিবা, কারণ ভগ্নাংশের মান বেশিরভাগ ব্যাসার্ধের মানটা কি হয়, ভগ্নাংশ জাতীয় হয়। সো এখানটা অবশ্যই তোমরা দিবা যে ফ্লোট আর, ঠিক আছে? দেন কমা দিয়ে দিবা এরিয়া। এটা আমরা করিয়েছি তোমাদেরকে। আজকে আমরা এই টপিকস থেকে স্টার্ট করতে যাচ্ছি। যেমন কন্ট্রোল ও কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এই জিনিসটা কি, কন্ট্রোল স্ট্রাকচার জিনিসটা কি। দেখো, সি প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ও পর্যায়ক্রমে একাধিকবার করে কি হয়, সম্পাদিত হয়। কিন্তু দুইবার ততোধিকবার সম্পাদনের প্রয়োজন হয়, কিংবা কোনো স্টেটমেন্ট কোনো শর্ত সাপেক্ষে অথবা অপর কোনো স্টেটমেন্টের ফলাফলের ভিত্তিতে সম্পাদনের প্রয়োজন হয়, অথবা কোনো স্টেটমেন্ট হতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ অন্য কোনো স্টেটমেন্টে স্থানান্তরের যদি প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে স্টেটমেন্ট সমূহ নির্বাহ প্রোগ্রামার কি করে, নিয়ন্ত্রণ করে। স্টেটমেন্ট সমূহের নির্বাহটা কে নিয়ন্ত্রণ করে, প্রোগ্রামার নিয়ন্ত্রণ করে। তো প্রোগ্রামে এমন স্টেটমেন্ট সমূহের নির্বাহ নিয়ন্ত্রণের জন্য আমরা কাকে ইউজ করব, কন্ট্রোল স্ট্রাকচার ইউজ করব। জিনিসটা একটু আমরা বুঝবো, আগে একটু সি প্রোগ্রাম নিয়ে যাই। দেখো, এই জিনিসটাকে বলা হয়, মানে এই যে শুরু থেকে একদম সেমিকোলন পর্যন্ত পুরো লাইনটাকে স্যার বলা হয়, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে? আবার এখান থেকে শুরু করে এটা আরেকটা স্টেটমেন্ট, এটা আরেকটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। তো প্রত্যেকটা লাইনকে আমরা বলছি এক একটা স্টেটমেন্ট। যখনই সেমিকোলন পাবে তখনই আমরা এটাকে বলবো যে স্টেটমেন্ট। তাহলে এখানে থেকে শুরু করে একটু পর্যন্ত এখানে অনেকগুলো স্টেটমেন্ট আছে। এখন তোমার দরকার হচ্ছে এই যে কাজটা আছে, মনে করো যে এখানে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা একটা শর্ত সাপেক্ষে কাজ করবে। মানে এটা কখনো করার দরকার আছে, আবার কখনো করার দরকার নেই। তার মানে তুমি ক্ষেত্র বিশেষে এই স্টেটমেন্টের কাজটাকে এক্সিকিউট করবে, মানে হচ্ছে যে কাজ করতে দিবে, আবার কিছু কিছু সময় সে কাজটা করবে না। তাহলে এই যে তুমি একটা স্টেটমেন্টের কাজকে নিয়ন্ত্রণ করতেছো, সেই নিয়ন্ত্রণ করাটার জন্যই তাকে ইউজ করতে হবে, এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে ইউজ করতে হবে। তো এখানে দেখো কন্ট্রোল স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। সি প্রোগ্রামে কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ হচ্ছে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটা হচ্ছে লুপ স্ট্রাকচার। আচ্ছা, তাহলে দুটোটা জিনিস কি, মানে এটা কি জিনিস সেটা কি জিনিস। আবার আসি আমরা একটু সি প্রোগ্রাম গুলোতে। সেখানে দেখো বলেছি যে এটা কাজ করবে কি করবে না এটা ডিসাইড করবে। তার মানে শুধু কাজটা একবারই করবে, অনেকবার কিন্তু করবে না। আবার তোমার দেখা যাবে যে কিছু কিছু জায়গায় তোমাকে অনেকবার কাজ করতে হচ্ছে, মানে একটা স্টেটমেন্টকে বারবার করতে হচ্ছে, এই কাজটাকে তোমার বারবার করতে হচ্ছে। তো বারবার করতে হলে তোমাকে ইউজ করতে হবে লুপ স্ট্রাকচার। আর যদি একবার ইউজ করবে কি করবে না সেটা ডিসাইড করার জন্য তোমাকে ইউজ করতে হবে কে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে। মানে কোন একটা স্টেটমেন্ট কাজ করবে কি করবে না সেটা ডিসাইড করে দিবে কে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর কোন একটা স্টেটমেন্টকে তুমি একাধিকবার করবা, মানে শর্ত সাপেক্ষে তুমি অনেকবার কাজ করাবা, তো সেটার জন্য যে এটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লুপ স্ট্রাকচার। তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল ব্যবহৃত হয়। কন্ডিশনাল কন্ট্রোলে ব্যবহৃত শর্ত সত্য হলে প্রোগ্রামে এক ধরনের ফলাফল পাওয়া যায় এবং মিথ্যা হলে অন্য ধরনের ফলাফল পাওয়া যায়। আবারও বলছি, দেখো, সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল ব্যবহৃত হয়। মানে এটা হচ্ছে কোন একটা স্টেটমেন্ট কাজ করবে কি করবে না
সেটা ডিসাইড করে দিবে কে? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা। কন্ডিশনাল কন্ট্রোলে ব্যবহৃত শর্ত যদি সত্য হয় প্রোগ্রামে এক ধরনের ফলাফল পাওয়া যায় এবং মিথ্যা হলে অন্য ধরনের ফলাফল পাওয়া যায়। তো অন্যতম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট গুলো কি কি? এখানে দেখো যে ইফ স্টেটমেন্ট আছে, ইফ এলস স্টেটমেন্ট আছে, এলস ইফ আছে, আর এটা হচ্ছে সুইচ। এলস ইফ কে আবার নেস্টেড কি বলা হয়? ইফ স্টেটমেন্ট বলা হয়। তাহলে এই চারটাই তোমার হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা এগুলো নিয়ে ডিটেইলস জানবো। আজকে শুধুমাত্র আমরা জানবো ইফ স্টেটমেন্ট সম্পর্কে। তাহলে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে দেখো। প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। ইফ স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাটটা হচ্ছে ইফ এর পর একটা কি থাকবে? একটা কন্ডিশন থাকবে। ইফ এর পরে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা সে চেক করে দেখবে এটা ট্রু নাকি ফলস। যদি কন্ডিশনটা ট্রু হয় তখন সে কাকে করবে? অ্যাকশন 1 মানে এখানে যে কাজটা আছে সে কাজটাকে সে কমপ্লিট করবে। যদি কি হয়? কন্ডিশনটা ট্রু হয়। যদি কন্ডিশন ট্রু না হয়ে ফলস হয় তখন কিন্তু এই কাজটা সে করবে না। তখন এটার এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে কোনো যদি নির্দেশ থাকে সেই নির্দেশে সে চলে আসবে। যদি কন্ডিশন কি হয়? ফলস হয়। ট্রু হলে এটা করবে, করার পরে আবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের নিচেরটাতেই চলে আসবে। আবার একটু এখানে পাশে দেখো একটা চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রের মধ্যে দেখো যে এখানে একটা হীরক আকৃতির মানে ডায়মন্ড আকৃতির একটা তোমার একটা চিহ্ন আছে, সেটাকে বলি যে আমরা কন্ডিশন চেক করা। যেমন কন্ডিশন চেক করতেছে, কন্ডিশন যদি ট্রু হয় তখন কাকে করবে? স্টেটমেন্ট এস মানে স্টেটমেন্ট যেটা থাকবে সেটাকে করবে। করার পরে সে আবার কোথায় চলে আসতেছে দেখো, রেস্ট অফ কোড মানে এরপরে যদি অন্য কোনো নির্দেশ থাকে, অন্য কোনো কোড থাকে সেগুলোকে সে করে দিবে। আর যে কন্ডিশন ফলস হয় ও ডিরেক্টলি ওখানে চলে আছে, এই কাজটাকে করতেছে না। তার মানে এই অ্যাকশন 1 কাজটা হবে কি হবে না সেটা কে নির্ধারণ করে দিচ্ছে? এই ইফ কন্ডিশনটা নির্ধারণ করে দিচ্ছে। এটাই তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। ইফ স্টেটমেন্টে শর্ত সাধারণত এক বা একাধিক লজিক্যাল রিলেশনাল এক্সপ্রেশন হয় যা ইফ পরবর্তী প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। এই শর্তের মান যদি সত্য হয় তবে অ্যাকশন 1 সম্পাদিত হয়, তা না হলে অ্যাকশন 1 সম্পাদিত হয় না। ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে তা একটি উদাহরণের সাহায্যে তারা দেখাইছে। আচ্ছা, তারা কি বলছে দেখো, ইন্ট a মানে একটা সংখ্যা নিয়েছে। সংখ্যাটা কিরকম? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো প্রিন্টএফ এ কি বলছে? এন্টার এ ভ্যালু মানে একটা ভ্যালু এন্টার করতে বলা হয়েছে। স্ক্যানএফ %d and a তার মানে সে কি করছে? একটা সংখ্যা গ্রহণ করতেছে, একটা মান গ্রহণ করতেছে। কার জন্য? এর জন্য। কিরকম মান গ্রহণ করবে? সেটা পূর্ণ সংখ্যার মান। এবার সে একটা কন্ডিশন দিয়েছে দেখো যে এর মানটা 0 চেয়ে বড় কিনা। তুমি যে মানটা গ্রহণ করেছো সেই মানটা 0 চেয়ে বড় কিনা। যদি কন্ডিশনটা ট্রু হয় মানে তুমি যে মানটা নিয়েছো সেটা যদি ট্রু হয় তখন সে কি করতেছে? প্রিন্টএফ করতেছে, প্রিন্টএফ দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে, বলতেছে যে %d ইজ এ পজিটিভ নাম্বার। কন্ডিশন ট্রু হলে সে এই কাজটা করবে। যদি কন্ডিশন ফলস হয় তখন কিন্তু সে এখানে চলে আসবে, মানে এই কাজটা সে করবে না। তো আমরা এটা একটু নিজেরা হাতে কলমে করে দেখি কেমন। ফার্স্ট আমাকে কোথায় যেতে হবে? ডেপ সি প্লাস প্লাসে যেতে হবে। এখানে আসার পরে এই যে ফাইল আছে নিউতে ক্লিক করব, করার পরে যে সোর্স ফাইল আমরা ক্লিক করব। তাহলে নতুন করে একটা উইন্ডো আসছে, একটু বড় করে দিচ্ছি আমি। আমার ফার্স্টে কি করতে হবে? হ্যাশ ইনক্লুড studio.h, আবার আমরা দিব হ্যাশ ইনক্লুড studio.h। আমরা মেইন ফাংশনটা স্টার্ট করেছি, ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত আমরা জানি যে সবগুলো সি প্রোগ্রামে সেম, যে হ্যাশ ইনক্লুড studio.h, হ্যাশ ইনক্লুড funio.h। তো মেইন ফাংশনটা আমরা স্টার্ট করেছি। এখন আমরা কোন একটা সংখ্যা নিব, তো সংখ্যাটাকে আমরা a নাম দিয়েছি। একটা প্রিন্টএফ ইউজ করব কি জন্য? আমরা বলবো যে এন্টার দ্য নাম্বার টু চেক, এন্টার দ্য নাম্বার টু চেক। আমরা যে নাম্বারটা চেক করতে চাচ্ছি যে সেটা পজিটিভ নাকি নেগেটিভ। তো এটার জন্য আমরা কি বললাম? এন্টার দ্য নাম্বার টু চেক।
তো এই যে মানটা আমরা নিচ্ছি সেটা আমরা কার মাধ্যমে নিব? এটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে নিব। খেয়াল রাখবো, স্ক্যানএফ এর মাধ্যমে মান গ্রহণ করতে হয়। আর প্রিন্টএফ এর মাধ্যমে আমরা কি করি? কোন একটা মানকে আমরা প্রদর্শন করি। ঠিক আছে, একটা হচ্ছে যে মানটাকে প্রদর্শন করানো, সেটা হচ্ছে আউটপুট লাইব্রেরি ফাংশন। ওটার জন্য কাকে ইউজ করতে হবে? প্রিন্টএফ কে। আর তুমি মান গ্রহণ করবে সেটার জন্য কাকে? ইনপুট লাইব্রেরি ফাংশন, সেটা হচ্ছে স্ক্যানএফ। তো যেহেতু তুমি এটাকে বলেছো যে ইন্টিজার, তো এখানে তোমাকে দিতে হবে কি? পার্সেন্ট ডি। ওকে, দেন মানটা আমরা কার জন্য নিব? বা এর জন্য নিব। ঠিক আছে, তাহলে দেখো পার্সেন্ট ডি এন্ড এ, আমরা মানটা কার জন্য নিলাম? এর জন্য নিলাম। এখন তুমি কন্ডিশন দিবা, ইফ, দেখো ইফ কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেট, এর মানটা গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এর মানটা শূন্যের সমান বা এর চেয়ে কি বড়। শূন্যের সমান বা যদি বড় হয়, তুমি কিন্তু এখানে সেমিকোলন দিবা না। দেখো ইফ কন্ডিশনের পর আমরা কিন্তু সেমিকোলন দিই নাই। ওকে, তো যদি বড় হয় সেক্ষেত্রে সে কি করবে? সে একটা রেজাল্ট দেখাবে, প্রিন্টএফ % d is a positive number। হচ্ছে % d is a positive number, তুমি যে রেজাল্ট দেখাইতে চাইছো, তো রেজাল্টটা কাকে দেখাইতে হবে? একেই তো দেখাইতে হবে, কেমন? দেন সে কি করবে? রেজাল্টটা দেখাই দিবে। আমার তো এটা লাগছে না। তাহলে সে কন্ডিশনটা চেক করার পরে যদি কন্ডিশনটা ট্রু হয়, তখন সে এটাকে করবে, করার পরে কিন্তু আবার 10 নাম্বার লাইনে চলে আসবে। মানে 8 নাম্বার লাইনে গিয়ে যখন সে কন্ডিশনটা চেক করবে, করার পর যদি কন্ডিশনটা ট্রু হয়, তুমি যে মানটা নিবা সেটা যদি 0 চেয়ে বড় হয়, তখন সে কি করবে? 9 নাম্বার লাইনে যাবে, যাওয়ার পরে পুরো কাজটা করবে। আর যদি কন্ডিশনটা ফলস হয়ে যায়, এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, 9 নাম্বার লাইনটাকে সে করবে না, না করে সে কোথায় চলে আসবে? 10 নাম্বার লাইন। দ্যাট মিনস 9 নাম্বার লাইনটা কাজ করবে কি করবে না সেটা ডিসাইড করে দিচ্ছে কে? সেটা 8 নাম্বার লাইন, মানে কন্ডিশনটাই তোমাকে ডিসাইড করে দিচ্ছে। বুঝতে পারছি? আমি আরেকবার একটু বলি, আমাদের সি প্রোগ্রামটা কি ছিল? যে কোনো একটা সংখ্যা সেটা পজিটিভ কিনা। আমি তোমাদেরকে এখানে একটু আর একটু সুন্দর করে বলে দিই, আমার কোয়েশ্চেনটাও লিখে দিই আমি। চেক এ নাম্বার পজিটিভ অর নেগেটিভ। চেক এ নাম্বার পজিটিভ অর নেগেটিভ, আমরা কোনো একটা নাম্বারকে পজিটিভ অর নেগেটিভ কিনা সেটা চেক করতেছি। এখানে 1 নাম্বার লাইনের শুরুতে দেখো যে আমি দুটা স্ল্যাশ চিহ্ন দিয়েছি। দেখো এই যে স্ল্যাশ চিহ্ন দুটা দিলে তখন যে লাইনটাই লিখো না কেন সেই লাইনটা কম্পিউটার এক্সিকিউট করবে না, মানে এই কাজটা কম্পিউটার তখন করবে না। যখন তুমি কি করবা? দুটা স্ল্যাশ দিয়ে কোনো কিছু লিখবা। অনেকগুলো যখন লাইন হবে তখন একটা স্ল্যাশ, দেন হচ্ছে স্টার, অনেকগুলো লাইন লিখবা, দেন স্টার আবার স্ল্যাশ দিলে সেই কাজটাও সে করবে না, সে 2 নাম্বার লাইন থেকেই স্টার্ট করবে। আমাদের এখানে যে 2 নাম্বার লাইন আছে হ্যাশ ইনক্লুড, এখান থেকে সে কাজ স্টার্ট করবে। তো আমাদের কোন একটা নাম্বারকে পজিটিভ আর নেগেটিভ কে আমরা চেক করতেছি। শুরুতে আমরা যেটা বললাম যে ইন্ট এ মানে হচ্ছে সংখ্যাটাকে আমরা ইন্টিজার টাইপে নিলাম, মানে পূর্ণ সংখ্যা নিলাম। প্রিন্টএফ দিয়ে বললাম এন্টার দ্য নাম্বার টু চেক, যে নাম্বারটা তুমি চেক করতে চাচ্ছ সেটাকে আমরা এন্টার করতে বললাম। স্ক্যানএফ দিয়ে সে মানটা গ্রহণ করবে। স্ক্যানএফ এর % ডি কেন? এই জিনিসটাকে কিন্তু বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। মানে স্ক্যানএফ দেওয়ার পরে যে জিনিসটা আছে % ডি, সেটাকে আমরা বলবো ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার মিনিংটা হচ্ছে মানটা কি ধরনের নিচ্ছ, তুমি কি পূর্ণ সংখ্যার নিচ্ছ, নাকি ভগ্নাংশ জাতীয় নিচ্ছ, নাকি কিরকম টাইপের মান নিচ্ছ, অন্য কোনো টাইপের ডাটা টাইপের কোনো মান নিচ্ছ কিনা। তো সেটা যাচাই বাছাই করার জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হয়। এবং প্রথম যে মানটা তুমি নিচ্ছ সেই মানটা হচ্ছে কার জন্য? এর জন্য। তো সেখানে একটা এন্ড অ্যাড্রেস ইউজ করতে হবে। আমার মান নেওয়া কমপ্লিট, তাহলে আমরা এখন কি করতেছি? যে কন্ডিশন চেক করতেছি ইফ এর মানটা 0 সমান বা এর চেয়ে বড় কিনা। যদি এর মান 0 সমান বা বড় হয়, মানে কন্ডিশনটা তুমি যে মানটা নিবা যদি সেটা 0 চেয়ে বড় হয়, তখন সেই রেজাল্ট দেখা যাবে কি % d ইজ এ পজিটিভ নাম্বার। % d কেন? কারণ তুমি রেজাল্ট দেখানোর সময় এখানে একটা সংখ্যাকে দেখাইতে চাচ্ছ, একটা পূর্ণ সংখ্যাকে দেখাইতে চাচ্ছ, সেজন্য এখানে দিতে হবে % d ইজ এ পজিটিভ নাম্বার। তো % d এর জায়গায় কাকে তুমি দেখাবা?
কমা দিয়ে একে দেখাইতে চাচ্ছ সেটা তোমাকে উল্লেখ করতে হবে, মানে এ যে মানটা নিয়েছিলে সে মানটাকে সে কি করবে, প্রদর্শন করবে। কোন জায়গায় প্রদর্শন করবে? এই জায়গাটাতে প্রদর্শন করবে। তো এবার আমরা একটু চেক করে দেখবো। আমরা সেভ অ্যাজ দিব প্রথমবার, যেহেতু আমরা সেভ করতেছি, সো এখানটায় সেভ অ্যাজ দিতে হবে। দেন আমরা সেভ দিলাম। আগেই আমার একটা আনটাইটেলড ওয়ান নামে ছিল, আমি রিপ্লেস করতেছি। দেন এক্সিকিউটে গেলাম, যাওয়ার পর আমাকে যেটা করতে হবে এখন রান করতে হবে। দেখো শিট, আমি কি ভুল করছি? এক্সিকিউটে যাব, ও কম্পাইল করে নাই, কেন রান করতেছি। দেখো এন্টার দ্য নাম্বার টু চেক। তাহলে আমি একটা নাম্বার নিচ্ছি 25। দেখো 25 দেওয়াতে আমি এন্টার বাটনে চাপ দিলাম, বললো যে 25 ইজ এ পজিটিভ নাম্বার। একটা জিনিস খেয়াল করে দেখো, একটা ছোট্ট এখানে মিস্টেক আছে আমার। সেটা হচ্ছে যে তুমি ধনাত্মক সংখ্যা দিয়েছো, সেজন্য তোমাকে রেজাল্ট দেখাচ্ছে 25 ইজ এ পজিটিভ নাম্বার। কিন্তু যদি তুমি ঋণাত্মক মান দাও, আমি একটা ঋণাত্মক মান দিচ্ছি, কেমন -21, তাহলে সে কিন্তু তোমাকে রেজাল্ট দেখাচ্ছে না। দেখো এন্টার বাটনে চাপ দিলাম, কোনো রেজাল্ট দেখাচ্ছে না, কারণ সে ঋণাত্মকের জন্য এখানে কোনো ধরনের মান দেখাচ্ছে না। তো পজিটিভ আর নেগেটিভ কিনা তুমি পজিটিভ বুঝতে পারতেছো, কিন্তু নেগেটিভ বুঝতে পারতেছো না। তাহলে সেটার জন্য যদি তোমাকে চেঞ্জ করতে হয়, কিরকম চেঞ্জ করবা? এই জায়গাটাতে গিয়ে তুমি একটা এন্টার বাটন দিবা, সেখানে আরেকটা কন্ডিশন দেবে, ইফ এ লেস দেন কত 0। যদি এটা দাও, তখন তুমি আরেকটা আউটপুট দিবা, যে বলবা % d is a negative নাম্বার। তো স্যার রেজাল্টটা কাকে দেখাবে? তুমি এটা অবশ্যই একে দেখাবে। এখন যখন তুমি এটা দিছো, দেখো এখানে একটা কন্ডিশন দিয়েছিল 0-এর উপরের গুলা সেগুলো পজিটিভ বলতেছে, আর 0 নিচের জন্য হবে কি নেগেটিভ। এখন তোমাকে কিন্তু ঠিকঠাক সে রেজাল্ট দেখাবে। আমি সেভ করলাম, যেহেতু আমি এডিট করেছি, সো সেভ করতেই হবে। এক্সিকিউটে গেলাম, ফার্স্টে কম্পাইল করতে হবে, দেন তোমাকে কি করতে হবে, রানে ক্লিক করতে হবে। এখন তুমি দেখো একটা সংখ্যা নিলাম 31, এটা কিন্তু ধনাত্মক সংখ্যা নিয়েছো। এন্টার বাটনে চাপ দিলে তোমাকে বলতেছে কি 31 ইজ এ পজিটিভ নাম্বার। আবার একটু আমরা ক্যান্সেল করি, করার পর আবার এক্সিকিউটে যাই, রান করি। এবার একটা -23 নিচ্ছি, তাহলে তোমাকে দেখো রেজাল্ট দেখাচ্ছে যে -23 ইজ এ নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তোমাকে রেজাল্ট কিন্তু পজিটিভ নিলে পজিটিভ বলতেছে, আর নেগেটিভ নিলে নেগেটিভই দেখাচ্ছে। তাহলে তুমি কি করছো, এখানে একটা কন্ডিশন দিয়েছো, এখানে একটা কন্ডিশন দিয়েছো। কয়টা কন্ডিশন? এখানে দুইটা কন্ডিশন। কাজ কিভাবে করে এটা তোমাকে বুঝতে হবে। তুমি বলতে পারতা যে স্যার আমি এটা যদি না দিতাম, আমি এটা দিই নাই, যদি কন্ডিশন ট্রু হয় তখন সেটাকে করবে, আর যদি কন্ডিশন ফলস হয় তখন তো স্যার 10 নম্বর লাইনকে করবে না, 11 নম্বর লাইনকে করে দিবে। এটা তো স্যার হইতে পারতো। তোমার কোয়েশ্চেন জাগতে পারে মনে, স্যার এটা কন্ডিশন যদি ফলস হয়ে যায় তখন তো স্যার 10 নম্বর লাইনটা করতেছে না, তখন 11 নম্বর লাইনটাকে তো সে নেগেটিভ পেয়ে যাচ্ছে। মানে এটা ফলস হওয়া মানে তো মানটা শূন্য চেয়ে বড় নয়, ছোট, ছোট হলে তো নেগেটিভ বলে দিচ্ছে। তাহলে স্যার এটা তো সমস্যা নেই, আমার কন্ডিশন কেন এক্সট্রা দিতে হবে? কেন দিতে হবে তোমাদেরকে একটু রেজাল্ট দিয়ে দেখাই আমি, কেমন? এক্সিটে গেলাম, কম্পাইল করলাম, যেতে গেলাম, রান করলাম। তুমি এবার একটা ধনাত্মক সংখ্যা নিছো, সরি ধনাত্মক না ঋণাত্মক নাও, দেখো -56। তোমাকে বলতেছে কি -56 ইজ এ নেগেটিভ নাম্বার। ভালো করে খেয়াল করে দেখো, ঋণাত্মক সংখ্যা নিয়েছি, সে কিন্তু তোমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে এবং ঠিকঠাক রেজাল্ট দেখাচ্ছে। বিপত্তিটা তখনই ঘটবে যখন তুমি ধনাত্মক সংখ্যা নিবা। 24 নিয়েছো, দেখো ও দেখো তো তোমাকে কয়টা রেজাল্ট দেখাইছে। 24 ইজ এ পজিটিভ নাম্বার, 24 ইজ এ নেগেটিভ নাম্বার। তোমাকে 24 সংখ্যাটা পজিটিভও বলতেছে, নেগেটিভও বলতেছে। তার মানে তোমার এখানটাই অবশ্যই কি আছে, ভুল আসছে। তোমার রেজাল্টটা ঠিকঠাক মতো দেখাচ্ছে না, তোমাকে এই রেজাল্টটাও দেখা দিচ্ছে, এই রেজাল্টটাও দেখা দিচ্ছে। কখন? যখন কন্ডিশনটা ট্রু হচ্ছে। কেন করতেছে সেটা, এটা তোমাকে বুঝতে হবে। যখন তুমি কন্ডিশনটা দিচ্ছ ট্রু হচ্ছে, তখন অবশ্যই সে কাকে করবে, 10 নম্বর লাইনটাকে তো করে দিলই। এখন কম্পিউটার যেটা করে, সে কিন্তু লাইন বাই লাইন করে আসে। কন্ডিশন এটা ট্রু পাইছে, এটা করছে, দেন এর পরের কাজ হচ্ছে সে অবশ্যই 11 নম্বর লাইনটাকে করে দিবে। তার মানে এটাও দেখা দিচ্ছে, এটাও দেখা দিচ্ছে। কিন্তু যখন নেগেটিভ নিচ্ছ তখন কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে বলে 10 নম্বর লাইনটাকে করতেছে না, না করে সে 11 নম্বর, মানে তোমার ঠিকঠাক রেজাল্টটা দেখাচ্ছে। যখন তুমি পজিটিভ নিচ্ছ তখনই সে কি করতেছে, 10 এবং 11 দুটাকেই করে দিচ্ছে। কারণ যখন কন্ডিশন ট্রু হয় তখন সে ট্রু হলে পরের লাইনটাও করে, এর পরের লাইনটাও করে। ফলস হইলে না সে
10 নাম্বার লাইনটা না করে কোথায় চলে আসবে, 11 নাম্বার লাইনে চলে আসবে। দ্যাটস ওয়াই তোমাকে এই জায়গাটাতে গিয়ে আবার একটা কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে যে এর মানটা 0 চেয়ে ছোট। এখন তুমি দেখো তোমারটা ঠিকঠাক আছে, একটা 28 নিলাম, তোমাকে পজিটিভ বলতেছে, এবার একটা ঋণাত্মক মান নাও যে -84 নিছো, তোমাকে বলতেছে নেগেটিভ নাম্বার। ক্লিয়ার? তার মানে তোমার ডিপেন্ড করতেছে কন্ডিশন দেওয়ার উপরে। ইফ কন্ডিশন তাহলে কিভাবে কাজ করে আমরা সেটাই বুঝাচ্ছি যে ইফ কন্ডিশন, যখন কন্ডিশন পাবে যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টের কাজটা করবেন, না হলে সে পরের লাইনে চলে যাবে। এটাই হয়েছে যে ইফ কন্ডিশন ট্রু হলে এটা করবে, করার পরে সে কিন্তু আবার এখানে চলে আসবে। সে কেন কন্ডিশন পাচ্ছে, তার মানে সেই কন্ডিশনটা ট্রু হলে এটাকে করবে, নতুবা এখানে চলে আসবে। তো যদি এটা ট্রু হয় তাহলে এটা ফলস হবে, আর এটা ফলস হলে এটা ট্রু হবে। ক্লিয়ার? এটা হচ্ছে যে কোন একটা সংখ্যা পজিটিভ অথবা নেগেটিভ কিনা। আমরা আজকে আর একটা নতুন করব, আমরা এখন করব যে কোনো পাস অর ফেল কিনা যাচাই করবো আমরা। কেমন? আমরা কোনো একটা সাবজেক্টে সে পাস করছে নাকি ফেল করছে, জাস্ট আমরা এটা একটু চেক করে দেখবো। তাহলে হ্যাশ ইনক্লুড studio.h হ্যাশ ইনক্লুড conio.h, দেন আমরা মেইন ফাংশনটা স্টার্ট করব। ঠিক আছে? আমরা কোনো একটা সাবজেক্টে পাস করবো কিনা চেক করতেছি। তাহলে সাবজেক্টের যে নাম্বারটা নিব সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। কোনো একটা পরীক্ষায় পাস অথবা ফেল যে যারা করে সেই নাম্বারগুলো কিরকম হয় সেগুলো তোমার পূর্ণ সংখ্যা হয়। তো আমরা প্রিন্টএফ দিয়ে মানটা গ্রহণ করতেছি। enter the number to check। ঠিক আছে? আমরা সেই নাম্বারটা চেক করব এবং নিব কার মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে। আমরা যে সাবজেক্টের নাম্বারটা চেক করতে চাচ্ছি সেটা অবশ্যই আমরা এন্ড ওকে। এবার ইফ এ গ্রেটার দেন ইকুয়াল 33, 33 এর সমান বা এর চেয়ে যদি বড় হয় তাহলে সে কি রেজাল্ট দেখাবে, সে বলে দিবে যে ইউ হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। ঠিক আছে? যদি 33 এর সমান বা এর চেয়ে বড় হয় তাহলে সে পাস করছে, আর যদি 33 এর ছোট হয় এ লেস দেন 33 তখন ইকুয়াল হবে না। যদি হয় তাহলে সে কি করবে, প্রিন্টএফ এ বলবে যে ইউ হ্যাভ ফেইলড। ইউ হ্যাভ পাসড অথবা ফেইলড ইন দ্য এক্সাম দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কিভাবে প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছ। ঠিক আছে? শেষ। তাহলে আমরা ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করলাম, দেন এক্সিকিউটে গেলাম, ফার্স্টে আমাকে কম্পাইল করতে হবে। তাহলে কম্পাইল করার পর দেখা যাচ্ছে যে এখানে কোনো কি নাই, কোনো ভুল নাই। আমরা এক্সিকিউটে যাওয়ার পর আবার কি করলাম, রান করলাম। এখানে একটা নাম্বার দিচ্ছি যে 45। তাহলে সে তোমাকে কি রকম রেজাল্ট দেখাচ্ছে দেখো, ইউ হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। এখন যদি আমি একটা মান নেই 26, তাহলে সে কি বলতেছে, ইউ হ্যাভ ফেইলড। তার মানে 33 এর সমান বা ইচ্ছে বড় নাম্বার নিলে আমাকে পাস দেখাবে, 33 এর চেয়ে ছোট হলে আমাকে কি দেখাচ্ছে, ফেইল দেখাচ্ছে। তো আমি ইফ কন্ডিশন দিয়ে সেটা করতে পারি। সেম কাজটা ইফ কন্ডিশন দিয়ে তোমাদের একটা বাড়ি কাজ থাকবে, কোন সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা যাচাই বাছাই করার জন্য একটা কি সি প্রোগ্রাম, এটা তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। আমাকে বলবা যদি কোনো প্রবলেম থাকে, আমাকে গ্রুপে বলে দিবা, তাহলে আমি কমেন্ট বক্সে বলে দিবা, আমি তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে? তো শিক্ষার্থীরা আজকে এতটুকু পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।